সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেখানে বলছেন যে চরম মেরুকরণের এরকম রাজ্য তিনি কখনো দেখেননি ভারতবর্ষে, ঠিক সেই রকম সময়ে এক চরম মেরুকরণের এই রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে, যা পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিহাসে হয়তো এরকমভাবে কখনো হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিহাসে বোধহয় এইটা কখনো এত বড় ইস্যু হয়ে দাঁড়ায়নি, যেখানে বিদেশি চরম জঙ্গি মৌলবাদ দেশের সার্বভৌমত্ব, দেশের নাগরিকের অস্তিত্ব, জীবন, কর্ম সমস্ত কিছুকে গ্রাস করতে চলেছে। ঠিক সেই রকম আবহে বিরোধী রাজনীতি এবং শাসক দলের রাজনীতি মানুষের কাছে দুটো স্পষ্ট ভাগে বিভক্ত হয়ে রয়েছে। যে একটা এই বিদেশি যে মৌলবাদ, বিদেশি শক্তি তার পৃষ্ঠপোষক, এবং আরেকটি অংশ যা কিনা রাষ্ট্রবাদ, দেশপ্রেম ইত্যাদি তাকে সামনে রেখে এই নির্বাচনে লড়তে চলেছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকে একটি খুব বড় প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি, যে প্রশ্নটাকে এই প্রায় গত 1 মাস যাবৎ অনেকবার চেষ্টা করেছি যে তুলে ধরি আপনাদের সামনে, কিন্তু ওয়েট করেছি, ধৈর্য ধরেছি, আবার পিছিয়ে এসেছি। কিন্তু গতকাল এবং গত পরশু জুড়ে যে ভয়ানক কাণ্ড গোটা মালদা মুর্শিদাবাদ জুড়ে হলো, জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গেল, বিচার ব্যবস্থা সংকটে পড়ে গেল, এবং সংকটে পড়ে গেল না, আঘাতপ্রাপ্ত হলো বিচার ব্যবস্থা, বিচারকদের প্রাণহানির প্রাণ সংশয় হয়ে দাঁড়ালো। তারপরে এই বিষয়গুলো নিয়ে চুপ করে থাকাটা সমীচীন মনে করলাম না। দেখুন, এই আবহেই কিন্তু বিরোধী রাজনৈতিক দল এবং তার অন্যতম প্রধান মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যাকে আমি বিভিন্ন এপিসোডে বলেছি যে এই 15 বছরের যে রাজত্বকাল, তাতে তার যদি প্রথম একটা অংশ দেখি, তাতে একজন ক্রাউড পুলার তৈরি হয়েছিলেন, তার নাম দিলীপ ঘোষ, এবং তৎপরবর্তীতে মানে যাকে বলা হয় জনমোহিনী ক্ষমতা যার আছে, জনসংযোগ ক্ষমতা যার আছে, এবং নিঃসন্দেহে শাসক বিরোধী দুটোর মধ্যে যদি তুলনা করা হয়, তার সমালোচনা আপনি করতেই পারেন, গালমন্দ করতেই পারেন, কিন্তু ক্রাউড পুলার এটাকে অস্বীকার করা যাবে না। তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তা সেই শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেই নন্দীগ্রামে, এবং গতকাল এই সমস্ত আলোড়ন সৃষ্টিকারী ঘটনার মধ্যে তিনি সেই ভবানীপুরে, যাকে বলে বাঘের গুহায় ঢুকে বাঘকে চ্যালেঞ্জ করা, সেই ভবানীপুরে তার নমিনেশন ফাইল করলেন, যার সঙ্গী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ মহাশয়। এই মহাশয় কথাটাকে আমি বারবার জোর দিই যে মহাশয় বলা হোক, অমিত শাহ মহাশয়, নরেন্দ্র মোদী মহাশয়, এটা বলা হোক। এটা আমি বহু আগের এপিসোডগুলো থেকে, যারা একটু ইন্টারেস্টেড হবেন আমাদের এই চ্যানেলের পিছনের এপিসোডগুলো দেখবার, সেখানে আপনি দেখবেন। সেই এপিসোডে কিন্তু আমি এই প্রশ্ন তুলেছিলাম যে যদি চেনো মাটি, আমি ঠিক এই লাইনটা তৈরি করেছিলাম, নিজে নিজে তৈরি করে বলেছিলাম যে যদি চেনো মাটি তবে তৈরি হবে তোমার ঘাঁটি, এবং সেখানে কি কি রেকটিফিকেশনের প্রয়োজন এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দলের, সে প্রচুর কি বলবো পয়েন্ট সেখানে তুলে ধরেছিলাম। কিন্তু এটা বুঝতে হবে, আজকে যে এই অবস্থা তৈরি হয়েছে, এই যে আমার পাশের যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিটি কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেল থেকে বা এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা বাংলাদেশের নির্বাচনের ঠিক পরের দিন। এই ছবিটাতে কিন্তু একটা বিশেষ জিনিস ফুটে উঠেছে, যেটা আমি অনেকগুলো এপিসোডে, এমনকি জাস্ট আগের এপিসোডটাতেও তুলে ধরেছি।
এটা একটা অশনি সংকেত। এবং এই চিত্রটা যাকে বলে একটা বিশেষ কোনো ঘটনা ঘটলে অনেক কিছু ফুটে বেরিয়ে পড়ে। ওই বাংলাদেশের ইলেকশনের এই রেজাল্ট চোখে আঙুল দিয়ে এই চিত্রটা, এই কি বলবো, এই যে গ্রাফিক্সটা এটা তুলে ধরেছে যে আমাদের পশ্চিমবঙ্গ কতটা সংকটের মধ্যে রয়েছে। বাংলাদেশের যে নির্বাচন হয় তাতে তাদের যে এই মুহূর্তের যে বিরোধী দল জামাত এবং প্রধান ভারত বিরোধী যে শক্তি, প্রধান হিন্দু বিরোধী যে শক্তি, তাদের জেতার জায়গাগুলো একটু দেখে নিন। ঠিক বর্ডার সংলগ্ন, আমাদের ভারতবর্ষের বর্ডার সংলগ্ন এলাকাতে ওই নির্বাচনে তারা জয়লাভ করেছিল। আর এই যে সবুজ মার্কিং করা রয়েছে এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের সেই জেলা যেখানে এই ধর্মীয় মৌলবাদ, বিদেশি মৌলবাদ, ভারত বিরোধী শক্তি, জালিয়াতি, জমি জেহাদ, নারী পাচার, আর্থিক মানে কেলেঙ্কারির মধ্যে যে জাল নোট ছড়িয়ে দিয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সংকটপূর্ণ করে তোলা, বিভিন্ন ধরনের জঙ্গি ট্রেনিং এর ব্যবস্থা করা, যেগুলো অতীতে বারবার করে আমাদের দেশের বিভিন্ন রকম তদন্তকারী সংস্থা এই রাজ্য থেকে তাদের খুঁজে খুঁজে বার করে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো। কিন্তু প্রশ্ন ঠিক এইখানে আমি সেইটা নিয়ে বলতে বসিনি। আজকে এই এপিসোডটাতে বলছি আপনাদেরকে, গত এপিসোডে বলেছিলাম যে এইটার বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া কোনো রকম উপায় নেই। এই ভয়ঙ্কর দেশবিরোধী আগ্রাসন, তার সঙ্গে যদি আপনি গোলাপ ফুল হাতে দাঁড়িয়ে থাকেন তাহলে এই দেশটা রক্ষা করা এখন সমস্যার হয়ে দাঁড়াবে। এবং অলরেডি অনেক দেরি হয়ে গেছে বলে আমি যেমন মনে করি, আমার মতো আরো লক্ষ লক্ষ কোটি কোটি দেশপ্রেমিক মানুষ মনে করে। আজকে প্রেক্ষিত তৈরি হয়েছে, আজকে এসআইআর এর ফলবশত এই দেশ বিরোধী শক্তির যাকে বলে ওই মূলে আঘাত পড়েছে। কিন্তু গ্রামাঞ্চলের মানুষজন জানেন তো, আমরা ওই বাগানে যখন বর্ষার পরে হোক বা মাঝে মধ্যেই মাসে একবার করে আগাছা তুলতে হয়, তা ওই আগাছার মধ্যে যাকে বলা হয় গ্রাম্য ভাষায় চোক্তা, বিচুটি গাছ থাকে। ওই বিচুটি গাছ হাত দিয়ে তুলতে গেলে হাত ফুলে যায়, চুলকোতে আরম্ভ করে, জল বিচুটি যাকে বলে। কিন্তু তার গোড়া ধরে না, ওইটা যদি কেটে দেন ওখান থেকে আবার গাছ হবে। এই আগাছা তুলতে গেলে আমাদের গ্রামাঞ্চলে একটা খুব মানে চালু কথা আছে, গোড়া উপড়ে দাও। ওই গোড়াটা ধরে আঙুল দিয়ে ঠিক গোড়াটাকে বেছে নিয়ে টান মেরে তুলে দিতে হয়। এই যে এই মুহূর্তে এই যে আগ্রাসী বিদেশি শক্তি, তার বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তুলতে হয় তাকে তাহলে উপড়ে তুলে ফেলতে হবে। আপনার পাশের বাড়ি, আপনার পাড়ায় এই ধরনের যদি এই চতুর্দিকে এই যে জায়গাগুলোতে এই ধরনের বিষয়বস্তুগুলো তৈরি হয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন ছাপোষা মধ্যবিত্ত মানুষ, তার মধ্যে সংখ্যালঘু আছে, দেশীয় সংখ্যালঘু, বছরের পর বছর যারা এই দেশকে ভালোবেসে এই দেশের সাথে ওতপ্রোতভাবে নিজেদেরকে জড়িয়ে নিয়ে ভারতীয় বলে মনে করে এগিয়ে যান, তেমনি হিন্দুও আছে। কিন্তু তারপরে তার পাশ থেকে আসছে বিদেশি এজেন্ট এখানে ছড়িয়ে দিয়ে, এই ধর্মীয় মৌলবাদকে ছড়িয়ে দিয়ে, জেহাদি সত্তাকে ছড়িয়ে দিয়ে আনরেস্ট করে ফেলা পুরো পরিস্থিতিটাকে প্রথমত। এবং সেই জায়গাটাতে এই এসআইআর কিন্তু মূলে আঘাত এনেছে, যার ফলে ওই ডাঙায় তোলা মাছের মতো ছটফট করছেন কেউ কেউ। এবং সবশেষে কেন অস্ত্র না পেয়ে হাতে জনসভায় মানুষকে খেপিয়ে তুলছেন এবং হুমকি দিচ্ছেন। কমিউনিটি দিয়ে আর একটা বিশেষ কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে ঘিরে ফেলে শেষ করে দেওয়ার হুমকি, গলায় পোস্টার লাগানোর হুমকি, বিজেপি করি না, গাছে বাঁধার হুমকি, এই এসআইআর কে এনআরসি বলে মানুষকে ভুল বোঝানোর হুমকি, ইত্যাদি ইত্যাদি মিথ্যার ছড়াছড়ি। কিন্তু পাশাপাশি যখন একটা টিম সারা গ্যালারি তাকে সমর্থন করছে,
সেই টিমের কোচ যে সিদ্ধান্ত নেবে, সেই টিমের ক্যাপ্টেন মাঠে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নেবে, একজন বাইরে থেকে সিদ্ধান্ত নেয় আর একজন স্ট্র্যাটেজি ঠিক করে, আর একজন মাঠে থেকে লড়ে ক্যাপ্টেন, তাকে বলে ক্যাপ্টেন। সবাই জানি ফুটবল ম্যাচে, ক্রিকেট ম্যাচে এটা হয়, বিশেষত ফুটবল ম্যাচে হয়, যে যখন দেখছে যে সেই টিমের কোনো একজন প্লেয়ার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো একজন প্লেয়ার মানে পায়ে চোট পেয়েছে, চোটটা লুকিয়ে খেলতে নেমেছে, বা কোনো রকম একটা কোচের কোনো সিদ্ধান্ত মানে একটু এদিক ওদিক করলে বোধহয় ঠিক হয়, গ্যালারি ধৈর্য ধরে অপেক্ষা করে, কিন্তু তারপর ওই গ্যালারি থেকেই আওয়াজ ওঠে, এই ওকে বসিয়ে দাও, ওকে বসিয়ে দাও। তখন কোচ বলে, আরে ভাই ওটা গ্যালারি থেকে বলা সহজ, আর ক্যাপ্টেনও বলে ওর গ্যালারি থেকে বলা সহজ, মাঠে নেমে খেলাটা আসল কঠিন। কিন্তু এখানে প্রেক্ষিতটা আবার আলাদা। যখন ডু অর ডাই ম্যাচ থাকে, সেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচে, ক্রিকেটে ভারত পাকিস্তানের ম্যাচে, এগুলো আমরা দেখেছি। তখন কিন্তু মানুষের আবেগ অন্য কথা বলে। আবেগ অবশ্যই দলীয় স্ট্র্যাটেজির ক্ষেত্রে বর্জনীয়, গীতাতেও বলেছে যুদ্ধ করতে গেলে আবেগের যেমন প্রয়োজন আছে, তেমনি সিদ্ধান্ত নিতে গেলে আবেগ বর্জিত হয়ে কর্মের সিদ্ধান্ত নেওয়া কর্মযোগে আছে সেটা। বুদ্ধিযুক্ত উধাতিহ উভে সুকৃতে দুষ্কৃতে তস্মাৎ যোগায়া যুজস্য যোগ কর্মসু কৌশলম। এই সমস্ত কিছু মোহমুক্ত হয়ে কর্মে লিপ্ত হওয়া। কিন্তু কাগজের বাঘ দিয়ে কিন্তু জঙ্গল রাজ খতম করা যাবে না। মার্জনা করবেন, বলতে বাধ্য হচ্ছি। আজকে দরকার প্রকৃত বাঘ সিংহের, লাইক শুভেন্দু অধিকারী, লাইক মানে দেখুন দলের মধ্যে তাদের যে সমর্থক, তাদের কি গোষ্ঠীর মধ্যে কি আছে সেই সমস্ত আমার দেখার বিষয় নয়। এটা একেবারে পুরোপুরি দেশপ্রেমের প্রশ্ন এসে গেছে, দেশ রক্ষার প্রশ্ন এসে গেছে, কাজে একজোট হয়ে সমস্ত কিছু লড়াইটা লড়া প্রয়োজন। সেখানে অত্যন্ত সুদক্ষ হাতে বিরোধী দলের যে সভাপতি, অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি বলে আমি ব্যক্তিগতভাবে তার শিক্ষা দীক্ষা, প্রাজ্ঞতা এবং তার রণকৌশল সবকিছুর প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি এর আগেও অন্যান্য রাজ্যের ইলেকশনেও অত্যন্ত সুদক্ষতার পরিচয় দিয়েছেন। কিন্তু পাশাপাশি এই যে বললাম যে এই ডাকাবুকো মানুষের দরকার, চোখের দিকে চোখ তাকিয়ে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতার মানুষের দরকার। কাগজের বাঘ দিয়ে কিন্তু বাঘ সিংহ এই জঙ্গল রাজের সঙ্গে লড়া যাবে না, এইটুকু অনুরোধ। আমরা কারা? আমরা সাধারণ মানুষ, ছোটখাটো বুদ্ধি সম্পন্ন, যেটা বুদ্ধি আসে আমরা গ্যালারি, আমরাই ভোট, আমরা গ্যালারি হতে পারি, কিন্তু আমরা এই সাধারণ মানুষ, আমরাই কিন্তু ভোট, এটা মাথায় রাখতে হবে। আমরাই কিন্তু জনমত, এটা মাথায় রাখতে হবে। অন্তত মার্জনা করবেন। এই যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম ওই ম্যাপে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ওই জনমতটা তৈরি অলরেডি হয়ে গেছে যে এর থেকে পরিত্রাণ পেতে চাই। এবার সেই জায়গাটাতে প্রয়োজন পেনিট্রেশন বা প্রতিরোধমূলক সাহস। সামনে এগোতে গেলে ঠ্যাং কেঁপে যাচ্ছে, দুটো মানুষের সঙ্গে ভালো করে উচ্চারণ করে কথা বলতে পারে না, মানুষের মনের মধ্যে সাহস জোগাতে পারে না, সামনে এগিয়ে নেতৃত্ব দেওয়ার আগেই তার শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রি, এই সমস্ত নিয়ে প্রশ্ন উঠে ছয়লাভ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো একটা এই মুহূর্তের এরকম সিরিয়াস যে লড়াই, সেক্ষেত্রে কিন্তু মানাবে না। এবং যেখানে অনেক জরুরি যে সাধারণ মানুষ যেখানে উল্টে দেওয়ার জন্য প্রস্তুত, সেখানে রেসপন্স টাইম আরো দ্রুত হতে হবে সব দিক থেকে। কোনো একটি ইনসিডেন্টকে দ্রুত রিফ্লেক্সে তাকে রেসপন্স করা, সেখানটাতে তাদের প্রতিক্রিয়া জানানো, এই জায়গাগুলোর অনেক বেশি জরুরি প্রয়োজন আছে বলে মনে করি। আর সাধারণ মানুষের মধ্যে এই যে বলেছিলাম যে দেশপ্রেমিক
মঞ্চ, আগের এপিসোডটাতে বলেছিলাম যে কোনো রাজনীতিরই দরকার নেই। নিজের দেশকে বাঁচালে তবে আপনি তৃণমূল কংগ্রেস করতে পারবেন, নিজের দল দেশকে বাঁচালে তবে আপনি বিজেপি করতে পারবেন, তবে আপনি কংগ্রেস করতে পারবেন, তবে আপনি সিপিএম করতে পারবেন। কিন্তু এই সমস্ত শক্তিগুলো তো মানে এই বিজেপি বাদে যদি ধরা হয়, তাহলে ওই কংগ্রেস তো এই দেশটাকে টুকরো টুকরো করেছে ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে। মূল দেশ বিরোধী শক্তি তো ওইটা। তৎপরবর্তী বামেদের অবস্থান সব সময়ই দোদুল্যমান। বিদেশি চীন, কিউবা, ভেনেজুয়েলা এরা আমাদের দেশের থেকে অনেক বেশি, অনেক ক্ষেত্রে অনেক তাদেরকে অগ্রাধিকার পায়। যদিও তাদের প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলছি যে বহু বামপন্থী নীতি আদর্শ নেতা তারা আছেন যে তাদের জীবনযাত্রাটা অন্তত শ্রদ্ধা জাগায়, তাদের সাংগঠনিক দক্ষতা অন্তত শ্রদ্ধা জাগায়, তাদের মতামতগুলো অন্তত শুদ্ধতা বা সমাজকে শুদ্ধ করার প্রয়াসকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু এই মুহূর্তে আর কোনো উপায় নেই। এই মুহূর্তে রাষ্ট্রশক্তির পাশে দাঁড়ানো, দেশের শক্তির পাশে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। কাজে এই শুভেন্দু অধিকারী, এই দিলীপ ঘোষের মতো নেতা, বা আগের দিন দেখলাম ওই জগন্নাথ চট্টোপাধ্যায় যেখানে ওই একটা জায়গায় গিয়ে তাদের বুথ সভাপতিকে এই সভা মানে দলীয় সভা মানে জেলা সভাপতি হোক বা কাউকে গিয়ে পুলিশ হুমকি দিয়েছে, সেখানে গিয়ে তিনি বা প্যারামিলিটারি তারা গিয়ে হুমকি দিয়েছে, সেখানে তিনি নিজে ছুটে গিয়ে সেই জায়গাটার সমাধান করছেন। এই হবে অ্যাটিটিউড। মানুষকে বোঝানোর আগে অমুক পঞ্চায়েতে সংখ্যালঘুর পরিমাণ বেশি, গেলে ঠ্যাং ভেঙে দেবে, সেই জায়গায় যাচ্ছে না। যাওয়ার আগে নিজের খুব চেনা পরিচিত চায়ের দোকানগুলোতে ঘুরছে, ঘুরে সন্ধ্যের পরে একখানা ফেসবুক লাইভ করে বা একটা ছবি তুলে, এই দেখো আজকে আমার এই এই কর্মসূচি, ওখানে একটু চা খেলাম, এখানে আমি এই এই গরিব মানুষের বাড়িতে ঘুরে আসলাম, এই দেখো আমি কত প্রচার করেছি। এখন এই জায়গাটা নিশ্চয়ই সেই বিরোধী দল তারা একটু ভেবে দেখবেন যে এই কিন্তু মানুষের কাছেও শেষ সুযোগ, যে বুথে যে পরিমাণ খরচাপাতি হবে সেই সমস্ত খরচাপাতি ওই আগের মতো গুছিয়ে নেব, সেইটার ভাগ আবার আমার সব ঘনিষ্ঠরা পেটে যাবে টাবে। ইতিহাস কিন্তু ক্ষমা করবে না, ইতিহাস উল্টে দেবে এই রেজিমকে, এই অপশাসনকে উল্টে দেবে। কিন্তু ওই জায়গাগুলো অবহেলিত থেকে গেলে কিন্তু আগামী দিনে খুব খুব মুশকিল। দেখুন, এই সমস্ত কথা বলতে গেলেই একটা খুব স্বাভাবিক প্রশ্ন উঠে আসে, সেটা হচ্ছে আমরা আমাদের দল করছি, ওসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। এই কথাটা কিন্তু জনবিচ্ছিন্নতা কথা, এবং এই কথা কিন্তু ওই 2011 সালে ওই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল, যেটা বামদের আমলে কোনোদিন হয়নি। সেইবার হলো অশোকনগর থেকে কিছু মানুষ আলিমুদ্দিন স্ট্রিটে চলে গেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য সাদা অ্যাম্বাসাডার থেকে নেমে পার্টি অফিসে ঢুকছেন, বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে, তারা ওই অশোকনগরে কিছু ক্ষোভ বিক্ষোভ ছিল প্রার্থী সম্পর্কে, তারা জানাতে গেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, এসব আমাদের পার্টিতে হয় না, চলে যান, বাড়ি চলে যান। মানুষের মতকে সমান গুরুত্ব দিয়ে সহানুভূতির সঙ্গে আগামী বিপদকে কনসিডার করে আশা করি আপনারা এগোচ্ছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকাকালীন যেখানে মালদা মুর্শিদাবাদের মতো ঘটনা এ রাজ্যে ঘটে গেল, বিচার ব্যবস্থার ওপরে যেখানে পাথর পড়লো, ইট পড়লো, বোমা পড়লো, যেখানে মহিলা বিচারপতিকে চিৎকার করে হাহাকার করে গাড়ির মধ্যে থেকে বলতে হচ্ছে, আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটাকে হাইকোর্ট দয়া করে দেখবেন, সেখানে কিন্তু বিষয়টা আর একটু চিন্তা করার দরকার আছে বলে মনে করি। শুধু দর্শকবৃন্দ, আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন। আপনার একটা শেয়ার এই এপিসোডগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে, যার সাথে আপনার ওই লেখা কমেন্ট সেটাও গিয়ে পৌঁছবে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। মানুষের ভাষায় আপনারা চোখ রাখুন, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।